দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, প্রতি সপ্তাহের মতন আজ রবিবার তোমাদের পরীক্ষা নেওয়ার দিন। আজ আমরা 20 নম্বরের একটি মক টেস্ট পরীক্ষা দেব। এই পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা নেই। তোমরা প্রশ্নগুলোকে ভালো করে দেখবে। প্রশ্নের উত্তরগুলো যদি পেরে থাকো তাহলে উত্তরপত্রে তোমাদের প্রশ্নের উত্তরগুলোকে সুন্দরভাবে লিখে ফেলবে। যদি কোনো প্রশ্নের উত্তর অজানা থেকে থাকে তাহলে তোমরা তোমাদের বইয়ের শরণাপন্ন হবে এবং সেখান থেকে প্রশ্নের উত্তরটাকে সুন্দর করে রেডি করে নিয়ে তারপর উত্তরপত্রে তোমাদের উত্তরটাকে সুন্দর করে আবার লিখবে। প্রয়োজনে ভিডিওটাকে পজ করে তোমরা এগিয়ে যেতে থাকবে। এটি প্রশ্নের জন্য 1 মিনিট করে টাইম নির্ধারণ করা থাকবে। প্রতি 1 মিনিট পর প্রশ্নগুলো আপনা আপনি থেকেই পরিবর্তন হয়ে যাবে। তখন তোমরা পরের প্রশ্নের উত্তরটাকে দিতে থাকবে। প্রথমে তোমরা প্রশ্নগুলোকে ভালো করে দেখে নাও। উত্তর যেগুলো হচ্ছে তো ঠিক আছে, যেগুলো হচ্ছে না সেইগুলো তোমরা ভালো করে রেডি করে নাও। রেডি করা হয়ে গেলে তোমরা একেবারে তোমাদের এই প্রশ্নটাকে নিয়ে বসবে, উত্তরপত্রটাকে নিয়ে বসবে এবং উত্তরটাকে একসঙ্গে লেখা শুরু করবে। দেখবে প্রতি 1 মিনিট অন্তর প্রশ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এবং সাথে সাথে তোমরা উত্তরটাকে লিখে ফেলবে। তারপর আবার 1 মিনিট পরে আবার একটা প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে, তোমরা সাথে সাথে সেই প্রশ্নের উত্তরটাকে লিখে ফেলবে। এইভাবে তোমরা পরীক্ষাটাকে দাও। এইভাবে প্রতি রবিবার 20টা এবং প্রতি বৃহস্পতিবার 20টা প্রশ্ন আমরা রেডি করব। তাহলে সপ্তাহে হবে 40টা, মাসে হবে 160টা প্রশ্নের উত্তর আমাদের রেডি হয়ে যাবে। এইভাবে যদি 3-4 মাস আমরা প্র্যাকটিস করতে থাকি, জীবন বিজ্ঞানের আর এমন কোনো প্রশ্ন থাকবে না যার উত্তর আমাদের জানা নেই। তোমরা একবার চেষ্টা করো, নিশ্চয়ই তোমাদের ভালো ফল হবে। এখন পরীক্ষা শুরু করা যাক। এর আগে আমরা 5টা সঠিক উত্তর নির্বাচন করব। 1 নম্বর প্রশ্নটা হলো, মাছের শরীরের প্লাবতা নিয়ন্ত্রণে সহায়তা করে কোন অঙ্গ? এ ফুলকা, বি মায়াটম পেশি, সি পটকা, ডি কানকো। তোমাদের সঠিক উত্তরটাকে বেছে নিয়ে লিখতে হবে। তোমরা সঠিক উত্তরটাকে বেছে নাও এবং উত্তরটা ভালো করে লিখে ফেলো। আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর লেখা হয়ে গেছে। এবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা হলো 2, স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একককে বলা হয় কোষ, নিউরন, নেফ্রন না মস্তিষ্ক? এখানে 4টে অপশান দেওয়া আছে, কোষ, নিউরন, নেফ্রন, মস্তিষ্ক। এই 4টে অপশানের মধ্যে একটি উত্তরকে তোমাদেরকে বেছে নিতে হবে, সঠিক উত্তর যেটা। নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটাকে বাছতে সক্ষম হবে বলে আমি মনে করছি। তোমরা প্রয়োজনে ভিডিওটাকে পজ করে উত্তরটাকে লিখে নিয়ে আবার অগ্রসর হতে পারো। এইভাবে ঠিক 1 মিনিট পর প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে। এতে একটা সুবিধা হবে, দেখো আমরা যখন কোনো পরীক্ষা দেই, আমাদের পরীক্ষার জন্য মূলত নির্ধারণ করা থাকে 1 নম্বরের জন্য 2 মিনিট নির্ধারণ করা থাকে। তাহলে আমরা যদি 1 মিনিটের মধ্যে পরীক্ষাগুলোকে দেওয়া প্র্যাকটিস করি, তাহলে আমাদের হাতে বড় উত্তরগুলোকে লেখার জন্য ভাবনা চিন্তা করার সময় থাকবে। আজকে 3 নম্বর প্রশ্নটি, মাছের শ্বাসকার্যে সহায়তা করে পটকা, ফুলকা, মায়াটম পেশি, র্যানভিয়ারের পর্ব কোনটি? মাছের শ্বাসকার্যে সহায়তা করে পটকা, ফুলকা, মায়াটম পেশি না র্যানভিয়ারের পর্ব? এখানে 4টে অপশান দেওয়া আছে। 4টে অপশানের মধ্যে একটি অপশান সঠিক, বাকি অপশানগুলো সব ভুল। তাহলে সঠিক অপশানটাকে তোমাকে বেছে নিতে হবে। বেছে নিয়ে তোমরা তোমাদের উত্তর পড়বে, ভালো করে প্রশ্নের উত্তরটাকে লিখে ফেলো।
আশা করছি তোমরা উত্তরটাকে সঠিকভাবে নির্বাচন করতে পেরেছ। এইভাবে আমরা এক এক দিন নতুন নতুন সব কিছু জিনিস জানবো, জানতে জানতে সমস্ত বইটাই একদিন আমাদের সম্পূর্ণরূপে জানা হয়ে যাবে। এবার আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। আজকে 4 নম্বর প্রশ্নেরটা হলো, সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোজোমের প্রায় মাঝখানে অবস্থান করে, কথাটাকে মাথায় রাখবে, প্রশ্নটাকে ভালো করে দেখো, প্রায় মাঝখানে অবস্থান করে, তাকে বলা হয় অপশান এ আসেন্ট্রিক ক্রোমোজোম, অপশান বি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, অপশান সি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এবং অপশান ডি সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এর মধ্যে সঠিক উত্তরটাকে তোমাকে নির্বাচন করে লিখতে হবে। আশা করছি তোমাদের সঠিক উত্তরটাকে নির্বাচন করা কোনোভাবেই অসুবিধা হবে না। এইটাকে কারণ অনেক সুন্দর করে তোমাদেরকে পড়ানো হয়েছিল এবং ক্লাসে তোমাদের ভালোই রেডি হয়েছিল। আশা করছি তোমরা দেখতে পারছো। এইভাবে 4 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে যেতে থাকবো। তোমরা উত্তরপত্রে সঠিকভাবে তোমাদের উত্তরটাকে সুন্দর করে লিখে ফেলো। পরের প্রশ্নটি, দেহের যে অংশ থেকে সংবেদন গৃহীত হয় তাকে বলা হয় ইফেক্টর, রিসেপ্টর, আজ্ঞাবাহী স্নায়ু, সংজ্ঞাবাহী স্নায়ু। আমাদের দেহের যে অংশ থেকে সংবেদন গৃহীত হয় তাকে বলা হয় ইফেক্টর, রিসেপ্টর, আজ্ঞাবাহী স্নায়ু না সংজ্ঞাবাহী স্নায়ু। এখানে 4টে অপশান দেওয়া আছে। এই 4টে অপশানের মধ্যে একটি ঠিক আর বাকি 3টে ভুল। সঠিকটিকে নির্বাচন করতে হবে তোমাদেরকে। আশা করছি তোমরা সুন্দর করে প্রশ্নটাকে দেখতে পেয়েছো এবং নির্বাচন করতে পেরেছো। তোমরা উত্তরটাকে সুন্দর করে লিখে ফেলো। 1 মিনিট পরে প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটা একটু ভিন্ন স্বাদের। এখানে অপশান দেওয়া আছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়াল এটা একটা শূন্যস্থান পূরণ করো। এখানে 1 নম্বর প্রশ্নটা আছে, যদি কোনো জীব বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্য বজায় রাখতে না পারে তাকে বলা হয় বিশুদ্ধ জীব, বি সংকর জীব। এখানে সঠিক উত্তরটাকে তোমাকে নির্বাচন করতে হবে। যদি কোনো জীব বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্য বজায় রাখতে না পারে তাকে বলা হয় বিশুদ্ধ জীব না সংকর জীব। আশা করছি তোমরা প্রশ্নের উত্তরটাকে সঠিকভাবে দিতে পারবে। প্রয়োজনে তোমরা বইয়ের শরণাপন্ন হতে পারো। বই থেকে উত্তরটাকে ভালো করে রেডি করে নিয়ে দেখে নিয়ে উত্তরটাকে সুন্দর করে রেডি করে নেওয়ার পর তোমরা খাতায় উত্তরটাকে লিখবে। প্রয়োজনে উত্তর লিখতে যদি অসুবিধা হয় ভিডিওটাকে পজ করে লিখতে পারো। আমরা এবার পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটি, সোয়ান কোষ, খুব মনে পড়ছে কিন্তু, সোয়ান কোষ মনে করো, সোয়ান কোষ দেখা যায় ড্যাশ। এখানে শূন্যস্থানটা আছে, সোয়ান কোষ কোথায় দেখা যায়? অপশানগুলো দেখে নাও। অপশানে এতে আছে নিউরনে, বিতে আছে নেফ্রনে, সিতে আছে পেশিকোষে, ডিতে আছে পাকস্থলীতে। তাহলে সোয়ান কোষ দেখা যায় কোথায়, এটাকে তোমাদেরকে নির্ধারণ করতে হবে। আশা করছি প্রশ্নের উত্তরটাকে তোমরা সঠিকভাবে দিতে পারবে। ঠিক 1 মিনিট পরে তোমাদের প্রশ্নটা আবার চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা পরের প্রশ্নে যাব। আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটাকে সুন্দর করে তোমাদের খাতায় লিখে নিতে পেরেছ। এবার আমরা পরের প্রশ্নটিতে যাব। পরের প্রশ্নটি, 2 দাগ, প্রাণীকোষের কোষ বিভাজনে সহায়তা করে ড্যাশ অঙ্গাণু। প্রাণীকোষের কোষ বিভাজনে সহায়তা করে ড্যাশ অঙ্গাণু। অপশান এ সেন্ট্রোজোম, বি লাইসোজোম, সি ডিকটিওজোম, ডি পলিজোম। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটাকে তোমাকে নির্বাচন করতে হবে।
নির্বাচন করা হয়ে গেলে তোমরা উত্তরটাকে তোমাদের খাতায় সুন্দর করে লিখে ফেলো। উত্তর লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে যাব। তোমরা সঠিকভাবে উত্তরটাকে লিখে ফেলো। আশা করছি তোমাদের উত্তরটাকে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। 1 মিনিট পরেই প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে আপনা আপনি, এবং এই সময়ের মধ্যে পরীক্ষা দিতে পারলেই পরীক্ষার জন্যও রেডি হয়ে যেতে পারবে তোমরা। এত সুন্দর সিস্টেম এটাকে করা হচ্ছে। আমরা এবার পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটা দেখা নিয়ে যাক। 4 দাগের প্রশ্ন, 5 কার্বন যুক্ত শর্করা যোগ নাইট্রোজেন বেজ যোগ ফসফেট সমান সমান ড্যাশ, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড। আবার প্রশ্নটাকে ভালো করে দেখো। 5 কার্বন যুক্ত শর্করা যোগ নাইট্রোজেন বেজ যোগ ফসফেট সমান সমান ড্যাশ। দুটো অপশান মাত্র দেওয়া আছে, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড। মনে করার চেষ্টা করো নিউক্লিওসাইড কাকে বলা হয়েছিল, যখন বোর্ডে লিখে লিখে পড়ানো হয়েছিল মনে করার চেষ্টা করো নিউক্লিওসাইডটা কি, নিউক্লিওটাইডটা কি। আশা করছি তোমাদের প্রশ্নের উত্তরটাকে তোমরা সঠিকভাবে দিতে পারবে। ঠিক 1 মিনিট পরে প্রশ্নের উত্তরটাকে তোমাদের শেষ করতে হবে এবং প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে, আপনা আপনি চেঞ্জ হয়ে যাবে। আমরা এবার পরের প্রশ্নে যেতে থাকবো। পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরের শেষ প্রশ্নটা, রাইবোনিউক্লিক অ্যাসিডকে সংক্ষেপে ড্যাশ বলা হয়। রাইবোনিউক্লিক অ্যাসিডকে সংক্ষেপে ড্যাশ বলা হয়। মনে করার চেষ্টা করো, কোশ্চেনটা কিন্তু খুব সহজ ভেবো না। রাইবোনিউক্লিক অ্যাসিড মনে পড়ছে কি জিনিস, একে সংক্ষেপে কি বলা হয়, মনে করে লিখে ফেলো। আশা করছি প্রশ্নের উত্তরটা লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না, আশা রাখছি। আমরা পরের প্রশ্নে যাব। ঠিক 1 মিনিট পরে প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে। আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। পরের প্রশ্নটা হলো, দেখো এখানে একটা ভিন্ন স্বাদের প্রশ্ন দেয়া আছে, সঠিক ভুল নির্বাচন করো। 1 নাম্বার, মেন্ডেল তার পরীক্ষায় 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ নির্বাচন করেন। তথ্যটা সঠিক না ভুল নির্বাচন করতে হবে। মেন্ডেল তার পরীক্ষায় 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ নির্বাচন করেন। প্রশ্নটা কি সঠিক না ভুল, এটাকে তোমাকে লিখতে হবে। সঠিক না ভুল এই তথ্যটা, এটাকে তোমাকে লিখতে হবে। ঠিক 1 মিনিটের মধ্যে তোমাদের প্রশ্নটা পুনরায় চেঞ্জ হয়ে যাবে এবং নতুন প্রশ্ন আসবে। ভালো করে চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে উত্তরটাকে লেখো। মেন্ডেল তার পরীক্ষায় 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছকে নির্বাচন করেছিলেন। পরের প্রশ্নটি, 2, সমসমস্ত ক্রোমোজোমের কোনো নির্দিষ্ট বিন্দুতে অবস্থানকারী জিনদ্বয়কে পরস্পরের অ্যালিল বলা হয়। উত্তরটা কি সঠিক না ভুল, ভালো করে দেখো। সমসমস্ত ক্রোমোজোমের কোনো নির্দিষ্ট বিন্দুতে অবস্থানকারী জিনদ্বয়কে পরস্পর অ্যালিল বলা হয়। সমসমস্ত ক্রোমোজোমের কোনো নির্দিষ্ট বিন্দুতে অবস্থানকারী জিনদ্বয়কে পরস্পরে অ্যালিল বলা হয়। উত্তর কি সঠিক না ভুল, ঠিক 1 মিনিট পর প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদেরকে পরের প্রশ্নের উত্তরটাকে সঠিকভাবে দিতে হবে। পরের প্রশ্নটা, নাইট্রোজেন বেজ ও ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠিত হয়। নাইট্রোজেন বেজ ও
ও ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠিত হয়। তথ্যটা সঠিক না তথ্যটা ভুল? তোমরা সঠিক উত্তরটাকে নির্বাচন করেছো, এদেরকে দেখে নাও তথ্যটা সঠিক কি ভুল। ভুল হলে ভুল লিখতে হবে, ঠিক হলে ঠিক লিখতে হবে, ঠিক বা সঠিক লিখতে হবে। এখনই পরের প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। পরের প্রশ্নটি, যে সকল জীব বংশ পরম্পরায় তাদের বৈশিষ্ট্য বজায় রাখতে পারে তাদের খাঁটি বৈশিষ্ট্য সম্পন্ন জীব বলে। তথ্যটা সঠিক না ভুল? যে সকল জীব বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্যকে বজায় রাখতে পারে তাকে খাঁটি বৈশিষ্ট্য সম্পন্ন জীব বলে। উত্তরটা সঠিক না ভুল? সঠিক হলে সঠিক এবং ভুল হলে ভুল লিখতে হবে। আশা করছি প্রশ্নের উত্তরটা তোমরা সুন্দরভাবে দিতে পারবে। উত্তরটাকে ভালো করে তোমরা খাতায় লিখে নাও। লেখা হয়ে গেলে পরের প্রশ্নে আমরা অগ্রসর হব। দেখো, এখান থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, উত্তর লেখার জন্য আমরা যথেষ্ট সুন্দর করে টাইম পাবো। প্রয়োজনে প্রশ্নটাকে লিখে তারপরে উত্তরটাকে লিখলেও কিন্তু অসুবিধে কিছু নেই, সেই সময় তোমরা পেয়ে যাচ্ছ। যাদের হাতে লেখা স্পিড ভালো সুন্দর, তারা সম্পূর্ণ প্রশ্নটাকে তুলে নিয়ে তারপর সঠিক ভুল নির্বাচন করবে, এতে খাতা দেখতে সুবিধা হবে। শুধু আমার জন্য না, যিনি পরীক্ষা নেবেন মাধ্যমিক পরীক্ষার সময় তারও সুবিধা হবে। পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন এই পর্যায়ের। একই প্রজাতির দুটি ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মধ্যে জনন ঘটালে সংকর জীবের উদ্ভব ঘটে। একই প্রজাতির দুটো ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে জনন ঘটালে সংকর জীবের উদ্ভব ঘটে। উত্তরটা সঠিক না ভুল? তোমরা প্রশ্নটাকে ভালো করে পড়ো, পড়ে নিয়ে উত্তরটাকে লেখো। উত্তরটা লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে চলে যাব। আশা করছি উত্তরটা লেখা আমাদের জন্য কোনো অসুবিধাই হবে না, সুন্দর করে উত্তরটাকে লিখতে পারবো। আশা করছি লিখতে পারবো। পরের প্রশ্নে যাওয়া যাক। এইখানে প্রশ্নগুলো একটা অন্য ভিন্ন স্বাদের দ্বিদাগ। এখানে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে তোমাদেরকে। তোমরা প্রশ্নটা তো দেখতেই পাচ্ছ, এখানে প্রশ্নের উত্তরগুলোকে সংক্ষেপে লিখতে হবে। এইগুলো উত্তরগুলো লেখার জন্য তোমাদের একটা নির্দিষ্ট সময় থাকবে। ধরে নাও 1 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য আমি বলেছিলাম 2 মিনিট করে, এখানে যদিও 1 মিনিটের কথা বলা হয়েছে। প্রয়োজনে তোমরা খাতা ভিডিওটাকে পজ করে নিয়ে তারপর আবার লেখা শুরু করবে। প্রশ্নটা হলো, সোয়ান কোষ কি? মনে করার চেষ্টা করো, সোয়ান কোষ কোথায় থাকে ফার্স্ট, তারপরে উত্তরটাকে সুন্দর করে লেখা শুরু করবে। আশা করছি উত্তরটাকে তোমরা সুন্দরভাবে দিতে পারবে, কোনো অসুবিধাই হবে না। সোয়ান কোষ কি? সংক্ষিপ্ত উত্তর দাও, সোয়ান কোষ কি? প্রয়োজনে বই থেকে ভালো করে উত্তরটাকে দেখে নিয়ে লিখবে। পরের প্রশ্নটি, মানুষের ক্রোমোজোমে অটোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমে অটোজোমের সংখ্যা কত? অটোজোমের সংখ্যা কত? আশা করছি তোমরা সুন্দরভাবে প্রশ্নের উত্তরটাকে লিখতে পারবে। কোনো দ্বিধাদ্বন্দ্বই নেই এই উত্তরটাকে লেখার ব্যাপারে। মানুষের ক্রোমোজোমে অটোজোমের সংখ্যা কয়টি? এখনই প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে 1 মিনিট হয়ে গেলেই। 1 মিনিট হয়ে গেলে প্রশ্নটা যাতে চেঞ্জ হয়ে যাবে, সাথে সাথেই আমরা পরের প্রশ্নে চলে যাব। আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে দিতে পেরেছ। এইবার আমরা পরের প্রশ্নে অগ্রসর হব।
পরের প্রশ্নটা, মায়াটম পেশি কি? মায়াটম পেশি কি? মায়াটম পেশি কি? প্রশ্নের উত্তরটাকে লিখে ফেলো। প্রথমে চিন্তা করো মায়াটম পেশি কাদের থাকে, মায়াটম পেশি কেমন দেখতে, এর আকৃতিটা কেমন, আর কাজ কি। পারলে এর অভিযোজনগত গুরুত্বটা কি যদি তোমরা লিখতে পারো তাহলে খুবই ভালো হয়। আশা করছি তোমরা উত্তরটাকে লিখতে পেরেছো। তোমাদের লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে অগ্রসর হব। পরের প্রশ্নটি, হোমোজাইগাস বলতে কি বোঝো? হোমোজাইগাস বলতে কি বোঝো? প্রথমে তোমাদেরকে মনে করতে হবে হোমোজাইগোট কাকে বলে, আর হোমোজাইগোটের উত্তর যদি তোমরা লিখতে পারো তাহলে হোমোজাইগাসের উত্তরটা লেখা আরও সহজ হবে তোমাদের জন্য। মনে করার চেষ্টা করো হোমোজাইগাস কাদেরকে বলে। আশা করছি তোমরা উত্তরটাকে বুঝতে পেরেছো। প্রয়োজনে তোমরা বইয়ের শরণাপন্ন হতে পারো, বই থেকে উত্তরটাকে রেডি করে নিয়ে তোমরা তোমাদের উত্তর খাতায় ভালো করে লিখে ফেলো, কিন্তু দেখে দেখে লিখো না। দেখে দেখে লিখলে কিন্তু হবে না। তুমি দেখো প্রশ্নের উত্তরটাকে তৈরি করো, তৈরি করা হয়ে গেলে তারপর তোমরা উত্তরটাকে লেখো। তোমাদের প্রশ্নের উত্তর লেখা হয়ে গেলে আমরা পরের প্রশ্নে অগ্রসর হতে শুরু করব। যথেষ্ট সময় তোমরা পাবে উত্তর লেখার জন্য। পরের প্রশ্ন অর্থাৎ আজকে শেষ প্রশ্নের উত্তরটাকে আমরা দেখব। শেষ প্রশ্নটাকে আমরা দেখে নেব। প্যারানমিক কুণ্ডলী বলতে কি বোঝো? প্যারানমিক কুণ্ডলী কোথায় শুনেছো প্যারানমিক কুণ্ডলী? আশা করছি তোমরা পারবে। প্রশ্নের উত্তরটা লেখা তোমাদের জন্য কিছুই না। আমি যখন পড়াতাম তখন কোনো খাতায় এই প্রশ্নের উত্তর থাকলে সেই উত্তর খাতাটাকে বের করার চেষ্টা করো, বই থেকে ভালো করে দেখে শুনে বুঝে নাও। প্রয়োজনে বন্ধুদের শরণাপন্ন হবে, আলোচনা করবে। পড়াশোনামূলক আলোচনা জ্ঞান বৃদ্ধি ঘটায়। আজকের শেষ প্রশ্ন, প্যারানমিক কুণ্ডলী বলতে কি বোঝো? 1 মিনিট হয়ে গেলেই আজকের দিনের শেষ প্রশ্নটা হয়ে যাবে। উত্তরপত্রে সুন্দর করে উত্তরগুলোকে লিখে ফেলো। এই সময়ের মধ্যে যদি তোমরা পরীক্ষাটাকে রেডি করতে পারো একবার, তাহলে একদম মাধ্যমিক পরীক্ষার জন্য তোমার প্র্যাকটিস রেডি হয়ে গেছে আশা করা যাবে। এই প্রশ্নের উত্তরটাকে লেখার সাথে সাথেই শেষ হয়ে যাবে আজকের দিনের পরীক্ষা। এখানে আমরা আজকে ক্লাস 10-এর জীবনবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় মক টেস্ট পরীক্ষাটাকে দিলাম। এখানে আমরা 20 মিনিটের একটা পরীক্ষা দিয়েছি। এখানে প্রশ্নের উত্তর লেখার জন্য কোনো সময় নির্ধারণ করা ছিল না। এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে হয়তো দেখা যাবে 20টা প্রশ্নের মধ্যে তোমরা হয়তো কেউ 5টা, কেউ 10টা, কেউ 15টা, কেউ 17, 18, 19, কেউ 20টা প্রশ্নের উত্তরই উত্তর করতে পারবে। কিন্তু যে আজকে 5টা পাচ্ছে, বাকি 15টা সে রেডি করছে। এইভাবে রেডি করতে 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 তার স্টক প্রতিদিন বৃদ্ধি পাবে। পরীক্ষার সময় এমন একটা সময় আসবে তখন আর
কোনো প্রশ্নের উত্তর অজানা থাকবে না। তখন তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। আর আমরা তো দৃঢ়প্রতিজ্ঞ যে আমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো করতেই হবে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হলো আমাদের জন্য এত ইম্পর্টেন্ট একটা বছর, যা চিন্তা করতে পারবে না। এর পরবর্তীকালে তোমরা যেখানেই যা পরীক্ষা দেবে, সেখানে এই মাধ্যমিক পরীক্ষায় তুমি কত নাম্বার পেয়েছিলে তার উপর একটা ইফেক্ট আসবে। আশা করছি তোমরা উত্তরটাকে সঠিকভাবে দিতে পেরেছ। এখানেই শেষ করা যাক। ধন্যবাদ।